ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে কলকাতা পুলিশ এসআই এবং এসআই সার্জেন্টের যে প্রিলি এক্সামিনেশন হয়ে গেলো, সেখানে জিকে কোয়েশ্চানে কতগুলো কোয়েশ্চান ডিফিকাল্ট ছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, কোয়েশ্চান কিন্তু জিকের যা কোয়েশ্চান ছিল সেগুলো যেমন আগে পরীক্ষার ক্ষেত্রে কিছু কোয়েশ্চান স্ট্রেট ফরওয়ার্ড থাকে, সেরকমই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, বাট কিছু কোয়েশ্চান সত্যিকারেই অনেক ডিফিকাল্ট ছিল। একটা কোয়েশ্চেন ছিল যে মাদাগাস্কার দ্বীপ কোন মহাদেশে অবস্থিত। এরপর এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির কোয়েশ্চেন। ওয়ার্ল্ড জিওগ্রাফি সাধারণত ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো খুব কম পরীক্ষাতেই থাকে। ওয়ার্ল্ড জিওগ্রাফির ডিফিকাল্ট ম্যাপ বেসড কোয়েশ্চেন কিন্তু থাকে না। এই কোয়েশ্চেনটা সলভ করা ডিফিকাল্ট ছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার এইটা যে মাদাগাস্কার কোন মহাদেশে আছে, এটা আফ্রিকা মহাদেশে, যদিও ইন্ডিয়ান ওশেনের একটা আইল্যান্ড, তবু এটা মানে আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে। সেকেন্ড যেটা ছিল যে নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটা ক্রিকেট স্টেডিয়াম নয়। তো দক্ষিণ আফ্রিকার যে অপশানগুলো ছিল কনফিউজিং অপশান ছিল, তার মধ্যে অ্যান্সার হচ্ছিল ওয়েলিংটন। তাহলে দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটা দুটো কোয়েশ্চেন হয়ে গেলো, এগুলো একটু ডিফিকাল্ট ছিল। থার্ড যে কোয়েশ্চেনটা ছিল এটা একদম ইনফরমেটিভ কোয়েশ্চেন, যে 1967 সালে উপ প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছিলেন। এই কোয়েশ্চেনটা বলো তো কে করতে পারবে? একদম অ্যাকুরেট ইনফরমেশন জানা চাই, ইলেকশন রিলেটেড। মোরারজি দেশাই, ঠিক আছে, ইন্দিরা গান্ধীর সময় কিন্তু তিনি এটা নির্বাচিত হয়েছিলেন। যদিও হয়তো কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেট করে দিয়েছে জানি না, তো কোয়েশ্চেনটা কিন্তু হেভি টাফ ছিল। তারপরের যে কোয়েশ্চেন, উত্তর পূর্ব রাজ্যের স্বাভাবিক উদ্ভিদ। উত্তর পূর্ব রাজ্যের এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করবে, ট্রপিক্যাল এভারগ্রিন করে দিবে, মানে চিরহরিত অরণ্য করে দিবে। কারণ আমরা উত্তর পূর্ব হিমালয়ে বা নর্থ ইস্টার্ন যে হিমালয়, সেখানে কিন্তু রেনফল বেশি হওয়ার কারণে ওখানে ট্রপিক্যাল মানে যেটা তোমার এভারগ্রিন বা চিরহরিত অরণ্য দেখা যায়। কিন্তু উত্তর পূর্ব রাজ্যে যদি সার্বিকভাবে স্বাভাবিক উদ্ভিদটা পর্যবেক্ষণ করা যায়, সেক্ষেত্রে দেখতে পাবো যে সেখানে পর্ণমোচী বা ডেসিডিওয়াস, যেটা আমাদের সারা ভারতে সবচেয়ে বেশি আছে, ডেসিডিওয়াস, ট্রপিক্যাল ডেসিডিওয়াসটা কিন্তু অ্যান্সার হবে। অর্থাৎ পর্ণমোচী উদ্ভিদটা, ক্রান্তীয় পর্ণমোচীটা উদ্ভিদ, এটা উত্তর হবে। নেক্সট যে কোয়েশ্চেন তাহলে হয়ে গেল, এটা চারটে কোয়েশ্চেন ডিফিকাল্ট ছিল। আরেকটা ছিল অনিয়তাকার কোনটি নয়। এই কোয়েশ্চেনটাও একটু ডিফিকাল্ট ছিল, অনিয়তাকার নয়। তারপরে যে কোয়েশ্চেনটা ছিল কোনটি মানে কি বলে রিট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে কোন আদেশ অনুসারে বা কোন রিট অনুযায়ী উচ্চ আদালত, নিম্ন আদালত বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্য করতে পারে, এই টাইপেরই কোয়েশ্চেনটা ছিল। তো এই কোয়েশ্চেনটা অনেকেই সার্চিওরারি করে এসেছে। আর্টিকেল 32 অফ দ্য কনস্টিটিউশন, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করে রিট ইস্যু করার জন্য। তো এইখানে কিন্তু বুঝতে হবে 5টা রিটেই কিন্তু খুব ভালোভাবে জানা দরকার। এখানে কনসেপ্টের ব্যাপার আছে। যখন এখানে ব্যক্তির কথা উল্লেখ করা আছে, হ্যাঁ, এটা ট্রাইব্যুনাল হায়ার কোর্ট একটা লোয়ার কোর্টকে অর্ডার করতে পারে, সার্চিওরারিতেও অর্ডার করতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে অর্ডার করতে পারে না। তাহলে এইখানে যখন ব্যক্তি উল্লেখ করা আছে, তাহলে এখানে ম্যান্ডামাস হবে, উইক কমান্ড। এটা অনেকেই কিন্তু ভুল করে এসেছে, যেহেতু দেখছে হায়ার কোর্ট টু লোয়ার কোর্ট দিয়ে দিয়েছে সার্চিওরারি। বাট তোমরা যদি লক্ষ্মীকান্ত পড়ো বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 32টা ভালো ডিটেলসে পড়ো, তো সেখানে রিট জুরিসডিকশনে কিন্তু ভালোভাবে এই ব্যাপারটা লেখা আছে, যে হায়ার কোর্ট, লোয়ার কোর্ট বা কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিকে উইক কমান্ড বা ম্যান্ডামাস ইস্যুর মাধ্যমে কিন্তু কোনো কাজ করাতে বাধ্য করতে পারে। তাহলে এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, সবার দ্বারা সম্ভব হতো না। নেক্সট আমরা পচা মাছের গন্ধযুক্ত একটা গ্যাসের নাম শুনছিলাম। তো পচা মাছের গন্ধযুক্ত একটা গ্যাস হচ্ছে ফসফিন। এই কোয়েশ্চেনটা সায়েন্সের একদম টিপিক্যাল কোয়েশ্চেন, ইনফরমেটিভ কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা সলভ করা যার ইনফরমেটিভ একদম আছে, খুব ভালোভাবে সায়েন্স পড়া আছে, বিশেষ করে কেমিস্ট্রি অংশটা, তারাই কিন্তু পারবে। তো আমি কিন্তু এই চ্যানেলে সায়েন্স রিলেটেড ভিডিও পোস্ট করব রেগুলার। একটু মানে টেকনিক্যাল অসুবিধার কারণে পাচ্ছি না, অনেক কিছু সরঞ্জামের প্রয়োজন হচ্ছে, তো সেটা আমি কালেক্ট করে নিলে এই চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু সায়েন্স রিলেটেড পড়াশোনা, সায়েন্সের মানে সায়েন্স সাবজেক্ট টপিক ওয়াইজ এরকম পড়ানো হবে। নেক্সট যেটা ছিল প্রথম লোক আদালত। প্রথম লোক আদালত যদি তোমরা ভালোভাবে দেখো, তো ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 আছে। তার আগে 1982তে গুজরাটে কিন্তু ছিল। এখানে অপশনের মধ্যে কিন্তু গুজরাট ছিল না। তো এই কোয়েশ্চেনটাও হেভি ডিফিকাল্ট। এই কোয়েশ্চেনটা আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো এটা হয়ে গেল 8 নম্বর কোয়েশ্চেন নয় এই এটা। তারপরে আকরিক নয় একটা কোয়েশ্চেন ছিল, কোনটি আকরিক নয়, মানে অ্যালুমিনিয়ামের কোনটি আকরিক নয়। অ্যালুমিনিয়ামের বিভিন্ন রকম আকরিকের নাম লেখা ছিল, ফেল্ডস্পার, বক্সাইট, এগুলো আমরা নাম জানি, কিন্তু একটা আকরিক ছিল যেটা ম্যাগনেসাইটের আকরিক, ম্যাগনেসিয়ামের আকরিক। দেখলাম 9টা কোয়েশ্চেন। এই 9টা কোয়েশ্চেন কিন্তু যারা ব্রিলিয়ান্ট, মানে ব্রিলিয়ান্ট বলবো না, যারা প্রত্যেকটা টপিক ওয়াইজ ভালোভাবে রেডি
পড়েছে, মানে কোনো বাজার চলতি কোনো কোচিং সেন্টারের নোট ইত্যাদি না পড়ে নিজেরা বই থেকে পড়েছে, 9-10-এর বই থেকে পড়েছে, হয়তো আরও কোনো বই থেকে পড়েছে, সেখানে কিন্তু তারা পারবে। বাট এরকম স্টুডেন্টের সংখ্যা বর্তমানে সত্যিই কম। সব স্টুডেন্টরাই কিন্তু বানার যে নোটগুলা সেই নোট কিন্তু পড়ছে, যার কারণে এই কোয়েশ্চেন সলভ করতে পারবে না। আমি প্রথমে তোমাদেরকে বলবো যে কোনো কোচিং সেন্টারের কিন্তু কোনো নোট পড়ে কিন্তু চাকরি পাওয়া যায় না, এবং কোচিং সেন্টারগুলো এগুলো দাবিও করতে পারে না যে ওদের নোট পড়লেই চাকরি হবে। এটা একটা ইম্পসিবল ব্যাপার। ইউপিএসসির মতো পরীক্ষায় এত ভাস্ট, এত কম্প্রিহেন্সিভ নোট বার করে দৃষ্টি আইএস, কেএসজি, আরও অনেক জিএসএস স্কোর, তো তারা কিন্তু ক্লেম করতে পারছে না যে আমাদের নোটসটা পড়লে ইউপিএসসি প্রিলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানকার এই কোচিং সেন্টারগুলো, ছোটোখাটো কোচিং সেন্টারগুলো এদের 30 পাতার 20 পাতার নোট থেকে কি করে বলতে পারে যে আমার নোট পড়লে কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন কমন পাবে, আমার নোট পড়লে এগুলো করতে পারবে? এগুলো কিন্তু এক একটা কী বলবো জালিয়াতি, এগুলো ঠিক নয়। ঠিক আছে, কোনো কোচিং সেন্টারের নোটের উপর ভরসা করে তোমরা চাকরি পাবে না। তোমাদেরকে চাকরি পেতে হলে কম্প্রিহেন্সিভলি পড়তে হবে, এবং তোমাদের ফার্স্ট আমি বলবো যাদের টাইম আছে তারা কিন্তু এনসিইআরটি পড়াশোনা করো। ইংলিশ ভার্সনটা দূরে সরিয়ে রাখো না। ইংলিশ ভার্সনের ওপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। যারা ইংলিশ ভার্সন নোট পড়ে তার কাছে অনেক ভালো ভালো সোর্স থেকে পড়ার অপশান থাকে। বাংলা ভার্সনের যে বইগুলো খুব কম আছে, জেনুইন বই আছে কিন্তু খুব কম আছে। তো এই কথাটাই বলার ছিল যে এই 8টা-9টা কোয়েশ্চেন কিন্তু ডিফিকাল্ট ছিল, যার কারণে আমি কাট অফটা 125 পর্যন্ত বলেছিলাম। কেপিএসআইয়ের কাট অফটা 115 থেকে 125 বলেছি। এইগুলো তোমরা দেখে নেবে যে অনেক স্টুডেন্ট ভুল করবে। এছাড়াও আরেকটা বলার কারণ হচ্ছে এরপরে একটা মাঠ আছে, ঠিক আছে? তো যারা দেখো 140 পেয়েছে, অনেকেই বলছে যে আমি স্যার 140-45 এরকম স্কোর হচ্ছে, তাদেরকে বলবো প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দাও। ইউ শুড স্টার্ট ইউর প্রিপারেশন রাইট নাও। এখন থেকে শুরু করে ইংলিশ রাইটিং, জিকে টপিক ওয়াইজ একটা নোট করো। তো এগুলো করতে হবে কিন্তু আগের থেকেই, কারণ কম্পিটিশান পরবর্তী ক্ষেত্রে আরও টাফ হয়ে যাবে, আরও স্টিফ হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল যে কোয়েশ্চেনগুলো কিন্তু ডিফিকাল্ট ছিল 8টা 10টা, এবং ম্যাথের ক্ষেত্রেও কিছু কোয়েশ্চেন লেংদি ছিল, করা সম্ভব নয়। তোমরা যারা পরীক্ষার হল অনুভব করে তারাই বলতে পারবে। আমার একজন স্টুডেন্ট সে পরীক্ষা দিয়ে এসেছে, মোটামুটি ভালো অ্যাটেম্প করেছে, 130+ টোটাল মার্ক হচ্ছে, কিন্তু ছেলেটা খুব ভালো পড়াশুনো করে এবং সে টাইমে কিছু কোয়েশ্চেন সলভ করতে পারেনি। এবং এই কোয়েশ্চেনগুলো সেও বললো স্যার এই কোয়েশ্চেনগুলো কোথা থেকে দিয়েছি, কীভাবে এগুলো মানে করা মুশকিল ছিল। ঠিক আছে, তো এটুকুই বলা ছিল। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখো।